আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু, বার্ধক্যজনিত মৃত্যু এবং সম্মানজনক মৃত্যু। প্রকৃতি এমন একটা সময় তার মৃত্যু নির্ধারণ করেছেন যে সময়টিতে তার সারা জীবনের যে কর্ম, তার সারা জীবনের যে অর্জন, সেই অর্জনের রাষ্ট্রীয় স্বীকৃতি, রাজনৈতিক স্বীকৃতি এবং প্রাকৃতিক স্বীকৃতির একটা সন্ধিক্ষণ রচনা হয়েছে ডিসেম্বর মাসের এই সময়টিতে। বোঝার চেষ্টা করুন যে বেগম খালেদা জিয়া যদি আজ থেকে ২ বছর আগে ইন্তেকাল করতেন, তাহলে তার মৃত্যুর পরে তার যে শেষকৃত্য, এটা কেমন হতো? নিঃসন্দেহে আজকের মতো হতো না। ২ নম্বর হলো যে তার মৃত্যুর পূর্বক্ষণে তিনি দেশ এবং বিদেশের চিকিৎসা সেবা পেয়েছেন। তার প্রিয়জনদেরকে তিনি পেয়েছেন কাছে। তার সন্তান, তার নাতি, তার পুত্রবধূ সবাইকে তিনি কাছে পেয়েছেন। এক অনন্য জীবনের পরিসমাপ্তি। তৃতীয়ত, এটা বর্ষাকালে হতে পারত, কিন্তু বর্ষাকালে না হয়ে এমন একটা সময় হয়েছে যে সময়টিতে দেখা গেল যে মানুষের শোক প্রকাশ, মানুষের আবেগ প্রকাশ, জানাজাতে অংশগ্রহণ করা থেকে শুরু করে সব কিছুই প্রকৃতি অবারিত করে দিয়েছে। এরকম মৃত্যু, এরকম সম্মানজনক মৃত্যু, এরকম মহিমান্বিত মৃত্যু আমাদের এই সমাজে খুব অল্প মানুষের ভাগ্যে জোটে। তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। আল্লাহই ভালো জানেন। আমরা শুধু দোয়া করি অনন্ত লোকে তিনি যেন সুখে থাকেন, শান্তিতে থাকেন। এখানে একটা বিষয় হলো যে, যে বা যারা তাকে আঘাত করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়টিতে, কার্যত এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তার জন্য উপকারের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যেমন তিনি যখন জেলে গেলেন, তার এই যে জীবিত কিন্তু তিনি জেলে আছেন, এই সময়টিতে নেতাকর্মীদের মধ্যে, বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছিল, যে মহব্বত তৈরি হয়েছিল, সেটি এখন বিএনপি তার সুফল পাচ্ছে। তার অবর্তমানে তার সন্তান যেভাবে নেতৃত্বে এগিয়ে এসেছিল এবং তার কোনো ওয়ে ছিল না। তিনি যতদিন বাইরে ছিলেন তখন হয়তো তারেক রহমান সাহেবের নেতৃত্ব 30% ছিল দলের উপর। কিন্তু যেই মুহূর্তে তিনি জেলে গেলেন তখন তারেক রহমান সাহেবের নেতৃত্ব চলে এলো 95%। তো এই যে 95% যে তার নেতৃত্বের যোগ্যতা, তারা মানে যারা তাকে জেলে নিয়েছেন বেগম জিয়াকে, তারা এই তারেক রহমান সাহেবকে নেতা হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করেছেন। তার ফলে এই সময়টিতে পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার সাহস দেখিয়েছেন, শক্তি দেখিয়েছেন, যোগ্যতা দেখিয়েছেন এবং তার মায়ের শেষকৃত্যে তিনি উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করেছেন। তো এই যে খালেদা জিয়ার জীবনে যে ঘটনা ঘটল, বাংলাদেশে আরও একজন প্রবীণা রাজনীতিবিদ শেখ হাসিনা। তিনি যদিও বেগম জিয়ার মতো রোগাক্রান্ত নন। বেগম জিয়ার দুটো খুব সিরিয়াস সমস্যা ছিল। একটা ছিল আর্থ্রাইটিসের সমস্যা, বাতের সমস্যা, এবং এইগুলোর কোনো চিকিৎসা হয় না। একবার যদি আপনি এই রোগ দ্বারা আক্রান্ত হন, ডায়াবেটিস, বাত, এগুলো আপনাকে সারা জীবন বহন করতে হয়। তার দ্বিতীয় আরেকটা সমস্যা ছিল লিভার সিরোসিস। এটাকে এক ধরনের লিভার ক্যান্সার বলা হয়। এটা একমাত্র হলো যে নির্দিষ্ট বয়স পর্যন্ত, সম্ভবত 50 বা 60 বছর পর্যন্ত একটা শরীর আপনাকে ধারণ করতে পারেন আপনি, যখন আপনার এই শরীর থেকে লিভারটা খুলে নিয়ে নতুন একটা লিভার লাগানো যায়। কিন্তু বেগম জিয়ার যে বয়স, সেই বয়সে আসলে এটা অপারেশন করা সম্ভব ছিল না। ফলে এই দুটো রোগ নিয়ে তিনি বেঁচে ছিলেন। তো সেই অর্থে শেখ হাসিনার কার্যত এরকম কোনো দৃশ্যমান রোগ আছে আমরা জানি না। তিনি এখনো শক্তিশালী, সামর্থ্যবান বা সামর্থ্যবতী এবং যথেষ্ট তার যে ব্রেইন, কথাবার্তা বলা, প্রত্যুৎপন্নমতিত্ব, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং রেসপন্ড করার ক্ষমতা, এটি এখনো বহাল আছে। কিন্তু তারপরে তারও কিন্তু বয়স হয়েছে। তিনি বেগম জিয়ার খুব কাছাকাছি। তো এখানে আমি যেটি আতঙ্ক অনুভব করছি, সেটা হলো আমরা ছোটকালে একটা গল্প পড়েছি, কালা পাহাড়, ধলা পাহাড়।
তো সেই গল্পের আলোকে যদি আপনি বেগম জিয়া এবং শেখ হাসিনার রাজনীতি মূল্যায়ন করেন, তাহলে দেখবেন যে দুজন কিন্তু একজন অপরজনের পরিপূরক। তাদের জীবনের প্রাপ্তি এবং তাদের জীবনের অপ্রাপ্তি, তাদের জীবনের দুঃখ, কষ্ট, বেদনা এবং যা কিছু, এটা একে অপরের পরিপূরক। তাদের জন্ম প্রায় সমসাময়িক কালের, কর্মও তাদের সমসাময়িক কালের। তারা উভয়ই একজন পিতার পরিচয়, একজন স্বামীর পরিচয়। তারা পরিচিত, কিন্তু তাদের যাদের পরিচয় তারা পরিচিত ছিলেন, যেমন বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান সাহেব, তাদের যে জীবদ্দশায় ওনারা কখনো রাজনীতির কথা কল্পনা করেননি। আবার তাদের অবর্তমানে প্রকৃতি এমন একটা অবস্থা করে দিয়েছে যে তারা প্রায় সমসাময়িক কালে রাজনীতিতে পদার্পণ করেছেন এবং একই পরিবেশে, একই মাঠে, একই রণাঙ্গনে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দুজন যুদ্ধ করেছেন। দুজনের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল, ঈর্ষা ছিল, ক্ষোভ ছিল, ক্রোধ ছিল। আবার তারা নিজেরাও হয়তো জানতেন না যে তাদের সঙ্গে, পরস্পরের সঙ্গে কি প্রাকৃতিক বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছে। এরকম ঘটনা যখন ঘটে, আপনি যখন দেখবেন যে পৃথিবীর কিছু কিছু মানুষ একসঙ্গে আসে। যেমন বঙ্গবন্ধু যে সময়টাতে ছিলেন, ওই সময়টিতে বঙ্গবন্ধুর সমপর্যায়ের অনেক বিশ্ব নেতা, সেটা মার্শাল টিটো বলেন, ফিদেল ক্যাস্ট্রো বলেন, ইয়াসির আরাফাত বলেন, ইন্দিরা গান্ধী বলেন, তারপরে মিশরের আনোয়ার সাদাত বলেন, এরকম অনেকে ছিলেন যাদের সঙ্গে বঙ্গবন্ধুর বন্ধুত্ব ছিল। আবার যে সময়টিতে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এলেন, ঠিক সেই সময়টিতে পাকিস্তানের জিয়াউল হক, তারপরে অন্যান্য দেশে তার মতো যারা মিলিটারি জিনিয়াস ছিলেন, ইন্দোনেশিয়াতে সুহার্তো ছিলেন, সবাই জিয়াউর রহমানের সমপর্যায়ের যারা লোকজন ছিলেন সেই সময়টাতে ছিলেন। আবার শেখ হাসিনা, খালেদা জিয়া যে সময়টিতে এসছেন, ওই সময়টিতে আপনি দেখেন যে শ্রীমাভু বন্দ্যোপাধ্যায়ের কন্যা বেনজির ভুট্টো, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, মানে ওনারা সবাই ঠিক একই সময়ে রাজনীতিতে, ফিলিপাইনে কোরাজান একুইনো একই সময় তারা রাজনীতিতে তাদের অভিষেক হয়েছে। ব্রিটেনেও মানে অনেক যারা মহিলা নেতৃত্ব হয়েছে, জার্মানিতে মহিলা নেতৃত্ব, এই সবাই সমসাময়িক কালের। তো যখন হয়, মানে একজন যখন আজরাইলের কবলে পড়েন, একজনের যখন মৃত্যু হয়, একজনের যখন সফল হন, একজন যখন সার্থকতা পান, ঠিক কাউন্টার আর একজনের ঠিক সেম ঘটনা ঘটে। যে দুর্ভোগ এবং দুর্দশা খালেদা জিয়ার জীবনে ছিল, সেই দুর্ভোগ এবং দুর্দশা এখন শেখ হাসিনাকে তাড়া করছে। এবং সেই দুর্ভোগ দুর্দশা যখন কেটে গেছে খালেদা জিয়ার, ঠিক সেই সময় শরীর তার সাথে বিট্রে করে বসেছে এবং তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়েছেন, যেটি শেখ হাসিনার জন্য অনিবার্য। তো যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়ার অবর্তমানে যেভাবে বিএনপির নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে দেশে এবং দেশের বাইরে, শেখ হাসিনার অবর্তমানে সেই নেতৃত্বটি কি আওয়ামী লীগের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে? এর কারণটা হলো যে আমাদের এই দেশের, আমি যতটুকু রাজনীতি মানে বোঝার চেষ্টা করেছি, 1970 সাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকগুলো রাজনৈতিক দল দাঁড়ানোর চেষ্টা করেছে। এর মধ্যে আওয়ামী লীগের যারা সবচেয়ে জুয়েল, ছাত্রলীগের সবচেয়ে জুয়েল, তারা জাসদ করার চেষ্টা করেছে, বাসদ করার চেষ্টা করেছে, তারপর তারা গণফোরাম করার চেষ্টা করেছে, কৃষক শ্রমিক পার্টি করার চেষ্টা করেছে কাদের সিদ্দিকের নেতৃত্বে, তারপর বাকশাল, আব্দুর রাজ্জাক সাহেবের নেতৃত্বে বাকশাল করার চেষ্টা করেছে, আরও অনেক। একাগারের সময় সেই সংস্কারবাদী আওয়ামী লীগ করার চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগের বাইরে কোনো দল করা যায়নি। একইভাবে বিএনপি বহুবার ভেঙেছে, বহু লোক গিয়েছে, তৃণমূল, বিএনপি, তারপরে এসেছে জনতা দল, আরও কত দল, কিন্তু বিএনপির বাইরে নেওয়া যায়নি। জিয়া পরিবারের বাইরে, শেখ পরিবারের বাইরে রাজনীতি নেওয়ার বহু চেষ্টা হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই হালে পানি পাচ্ছে না। আমাদের দেশের প্রকৃতি এবং পরিবেশ কেন জানি এই পারিবারিক ট্র্যাডিশন এবং এই দুটো দলের রাজনীতির মধ্যে তারা মানে যাকে বলা হয় নিজেদেরকে কেন্দ্রীভূত করে ফেলেছে। তো সেই অর্থে বিকল্প চেষ্টা করা যেতে পারে। আপনি ধরুন এই যে গত 17 মাস ধরে বা 16 মাস ধরে জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূস কি না করেছেন,
জামাত কি না করেছে এই সময়টিতে সকল ইসলামিক দলগুলোকে একত্র করার জন্য, কিন্তু তারা তো পারেনি। এনসিপি কি না চেষ্টা করেছে, এনসিপির সঙ্গে তাবৎ পৃথিবীর অনেক বড় বড় শক্তি চেষ্টা করেছে যে এই তরুণদের দলটি প্রতিষ্ঠা পাক, কিন্তু বানের জলের মতো তারা বিএনপির জোয়ারের সামনে ভেসে যাচ্ছে। এই যে একটা অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে বিকল্প নেতৃত্ব তৈরি করার চেষ্টা হবে, আগামীতে হবে, এখনো হচ্ছে, এবং এটা ভালো। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, এই দলগুলোর মধ্যে যদি ভালো নেতৃত্ব তৈরি হয়, যেহেতু এর বাইরে আমরা জনগণকে নিতে পারছি না, জনগণের মন মানসিকতাকে নিতে পারছি না, ফলে এই দলগুলোর মধ্যে যদি ভালো নেতৃত্ব তৈরি হয়, এজন্য যদি আমরা সাহায্য করি, সহযোগিতা করি, বুদ্ধি দেই, পরামর্শ দেই, উৎসাহ দেই, তাহলে হয়তো দেশের জন্য তুলনামূলক ভালো হবে। এবং ওই যে একটা কথা আছে না যে গ্রামে এক ডাক্তার, হাতুড়ি ডাক্তার, ভীষণ রকম জনপ্রিয়। তো সেই গ্রামে একজন এমবিবিএস ডাক্তার এলেন। এখন এমবিবিএস ডাক্তার এলেন, কিন্তু এমবিবিএস ডাক্তারের কাছে কোনো রোগী যায় না। এমবিবিএস ডাক্তার দেখলেন যে এই জনপ্রিয় যে হাতুড়ি ডাক্তার, তিনি যে অপারেশন করেন, তারপরে তিনি যে দাওয়া দেন, ওষুধ দেন, অনেক ভুল হয়, ভ্রান্তি হয়, এবং অনায়াসে তিনি যেভাবে সিজারিয়ান অপারেশন করেন, বড় বড় ফোড়া কেটে ফেলেন, তিনি দেখেন যেগুলো সফল হয়, কিন্তু প্রায় সব ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি থাকে। কিন্তু তিনি না ডাক্তারকে বোঝাতে পারছেন, না জনগণকে বোঝাতে পারছেন। তো সেই অবস্থাতে তিনি অনেক পরিশ্রম করে সেই যে হাতুড়ে ডাক্তার, তাকে সেই ডাক্তারের ট্রেনিং দিলেন, ডাক্তারি বই পড়ালেন, তাকে দক্ষ করলেন, অভিজ্ঞ করলেন, এবং অভিজ্ঞ করার পর দেখা গেল যে তিনি আর আগের মতো ওভাবে চিকিৎসা করেন না, ওইভাবে অপারেশন করেন না। তা আমরা যেহেতু আমাদের এই কাজগুলো আওয়ামী লীগকে দিয়েই করাতে হবে, বিএনপিকে দাঁড়াই করাতে হবে, তো সেক্ষেত্রে এই দুটো দলকে নিরপেক্ষ দূরত্ব থেকে, এই দলের কাছে কোনো আশা না করে, এই দলগুলোর কাছ থেকে কোনো সুবিধার চিন্তা না করে, বা এদের সাথে কোনো শত্রুতা না করে, এদের যাতে ভালো হয় সেই বিষয়গুলো যদি পরামর্শ দেওয়া যায়, এদের যে মন্দ কাজগুলো রয়েছে সেগুলোকে যদি নিরপেক্ষভাবে সমালোচনা করা হয়, তাহলে হয়তো আমাদের যে রাজনীতি আগামী দিনে এই দুটো দলের মাধ্যমে তুলনামূলকভাবে ভালো হবে। ভারতের উদাহরণ দিই। ভারতে যখন রাহুল গান্ধী এলেন, তাকে নিয়ে সে কি ঠাট্টা, সে কি মস্কারা, কিংবা সোনিয়া গান্ধী যখন এলেন, তাকেও নিয়েও কিন্তু প্রচণ্ড ঠাট্টা মস্কারা হলো। ভালো মতো ইংরেজি বলতে পারে না, এরপরে পারিবারিক রাজনীতি, ইটালি থেকে এসছে, বিদেশি, রাহুল গান্ধী কি বুঝে, গর্দভ ইত্যাদি নানা রকম কথাবার্তা। কিন্তু এত কিছুর পরেও যখন কংগ্রেসের রাজনীতি গান্ধী পরিবারের বাইরে নেওয়া গেল না, তখন কংগ্রেসের মেধাবী এবং দেশের যত মেধাবী যারা লোকজন আছে, তারা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, তাদেরকে এমনভাবে গ্রুমিং করা হলো। সেই গ্রুমিংয়ের প্রেক্ষাপটে আপনি দেখেন যে আজকের যে রাহুল গান্ধী, তিনি একজন বিশ্বমানের নেতায় পরিণত হয়েছেন, অথচ 10 বছর আগে তাকে পাপ্পি হিসেবে ডাকা হতো। পাপ্পি। তো পাপ্পি বলতে কি, মানে আপনি বুঝেন যে আমি আর বললাম না সেই শব্দটি, তাকে পাপ্পি হিসেবে বা পাপ্পা হিসেবে ডাকা হতো। সেই পাপ্পি বা পাপা এখন পার্লামেন্টে বক্তব্য দিলে সারা দুনিয়ার মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনে। তিনি যখন মিডিয়া ফেস করেন, সারা পৃথিবীর মানুষ তাকে শুনে। আর প্রিয়াঙ্কা গান্ধী, তিনি তো একেবারে ডুপ্লিকেট হয়ে গেছেন ইন্দিরা গান্ধীর, কি পার্লামেন্টে কি বাইরে। তো এটা ভারতের যে সিভিল সোসাইটি তারা সহযোগিতা করেছে। তো আমাদের দেশেরও রাজনীতির যে বাস্তবতা, এখানে আসলে খুব বেশি পণ্ডিত, খুব বেশি পাণ্ডিত্য, খুব বেশি যাকে বলা হয় দেশি বিদেশি ডিগ্রিধারী লোকজন যারা আছেন, তারা আমাদের এই রাজনীতির আবহাওয়া বা হাওয়া বাতাসে বড় হতে পারেন না। যেভাবেই হোক না কেন, রাজনীতির যে ট্র্যাডিশনটা হয়ে গেছে, ঐতিহ্য হয়ে গেছে, এর বাইরে আমরা যেতে পারবো না। তো সেক্ষেত্রে বিএনপি এখন ভালো একটা জায়গাতে আছে, তাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে, আমাদের নাগরিক সমাজ তাদেরও আছে, এবং আওয়ামী লীগের যারা লোকজন আছেন তাদেরও আছে। তাদেরকে বুঝতে হবে যে একই সময়ে শেখ হাসিনার এবং খালেদা জিয়ার যেভাবে উত্থান হয়েছে, একইভাবে আপনি মিলিয়ে দেখেন শেখ হাসিনা খালেদা জিয়ার জীবনে যে ট্র্যাজেডিটা এসছে, খালেদা জিয়ার এই মৃত্যুর পরে আপনি ধরে নেন প্রকৃতির নিয়ম যে শেখ হাসিনা বেশি দিন বাঁচবেন না, কোনো রোগ নাই, বালাই নাই, এটাই প্রকৃতির নিয়ম। তো শেখ হাসিনা যদি খুব অল্প সময়ের মধ্যে তিনি অসুস্থ হয়ে যান, নিষ্ক্রিয় হয়ে যান, তিনি যদি 1-2 বছরের মধ্যে অসুস্থ হয়ে পড়েন, একেবারে অসুস্থ হয়ে পড়েন, আমি আশ্চর্য হব না, কেননা দ্য সায়েন্স অফ নেচার স্পিক ইন এ সেম ওয়ে, প্রকৃতি এইভাবে কথা বলছে।
তো এই যে বেগম জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে আজরাইল যেভাবে শেখ হাসিনার চারিদিকে ঘোরাফেরা করছে প্রকৃতির নিয়মে, এটাকে যদি কগনিজেন্সে নিয়ে আওয়ামী লীগের লোকজন প্রস্তুত হয়, বিকল্প নেতৃত্ব তৈরি করে এবং রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করে, হয়তো তাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে। কিন্তু তারা যদি যতদিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন ওভাবে মনে করেন যে তিনি 100 বছর জীবিত থাকবেন, 130 বছর জীবিত থাকবেন এবং শেষ দিন পর্যন্ত এখন যেভাবে তিনি কথাবার্তা বলছেন, আগে যেভাবে কথাবার্তা বলতেন, আরও 2 বছর পরে 5 বছর পরে তিনি এভাবেই কথাবার্তা বলবেন, আমি মনে করি না যে এটা ঠিক হচ্ছে। এটা এখানে আবেগ নিয়ে এই ধরনের চিন্তাভাবনা করা যায়, কিন্তু বুদ্ধি, বিবেক এটা যদি আপনি খাটান, প্রয়োগ করেন, তাহলে দেখবেন যে এটা একেবারে অবাস্তব। তো কাজেই সেই বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগের যারা অনুসারী তারা এটিকে একটি অশনির সংকেত তাদের নেত্রীর জন্য মনে করে যদি এগোতে থাকেন, তাহলেই হয়তো ভালো হবে। মহান আল্লাহ সবকিছুর মালিক, তিনি ভালো জানেন। প্রকৃতিতে তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন, সেই উদাহরণ থেকে আমি যতটুকু বুঝেছি ঠিক ততটুকু আপনাদের কাছে বললাম। ভুল এবং ভ্রান্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাই। দশকের আগে পর্যন্ত বাংলাদেশের রাজনীতি ছিল পুরুষদের একচেটিয়া দখলে থাকা একটি বদ্ধ মাঠ। সেই মাঠ ভেঙে 2 জন নারী প্রবেশ করেন এবং ধীরে ধীরে প্রতিযোগীদের নয়, পুরো খেলাটাকে নিজেদের নিয়ন্ত্রণে নেন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। এরশাদ পতনের পর থেকে দীর্ঘ কয়েক দশক ধরে এই 2 নেত্রী এমনভাবে রাজনীতির কেন্দ্র দখলে রাখেন যে কোনো পুরুষ নেতৃত্ব কার্যত প্রান্তিক হয়ে পড়ে তাদের কারণে। কিন্তু এই আধিপত্য সহজে আসেনি। চরম পুরুষতান্ত্রিক এক সমাজে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে নারীর উপস্থিতি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো মানসিকতা তখনকার রাজনীতিতে তো ছিলই না, এখনো নেই। এখন আরো ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে নারীর রাজনীতি। অবজ্ঞা, তাচ্ছিল্য, 2 বেগম জাতীয় শব্দচয়ন সবই ছিল সেই প্রতিরোধের অংশ। তবুও বাস্তবতা হলো তারা কেউই ফাঁকা মাঠে হাঁটেননি, বরং শীর্ষে পৌঁছাতে তাদের রাজনৈতিক দক্ষতা, কৌশল, ধৈর্য আর এই যে দীর্ঘ পথ চলা, সেই পুরুষদের চেয়ে বহু গুণ বেশি হতে হয়েছে, যারা শুরুতে তাদের অস্বীকার করেছিল। ইতিহাসের পরিহাস এখানেই যে পুরুষরা এক সময় নারী নেতৃত্বকে অসম্ভব ভাবত, শেষ পর্যন্ত তারাই এই 2 নারীর ক্ষমতার ছায়াতলে আশ্রয় খুঁজেছে। 2 প্রধানমন্ত্রীর কাছে তাদের সকল আবদার এবং সকল অন্যায্য চাওয়া নিয়ে গিয়েছে। আজ তাদের একজন প্রয়াত। আসুন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর তার জীবন এবং রাজনীতি নিয়ে কিছু আলোচনা করি আমরা। যে কোনো দেশের রাজনীতিতে কিছু মৃত্যু কেবল ব্যক্তিগত পরিসমাপ্তি নয়, সেগুলো যুগের পরিসমাপ্তি। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার প্রয়াণ ঠিক তেমনই একটি ঘটনা। বহুদিন ধরে তার শারীরিক অনুপস্থিতি থাকলেও তিনি রাজনীতিতে উপস্থিত ছিলেন ব্যাপকভাবেই। তিনি ছিলেন, না থেকেও যেন ছিলেন। জীবিত থাকতে যেমন দেশের কুৎসিত রাজনীতি তার জন্মদিন নিয়ে বিভিন্ন খেলার কারণ হয়েছে, তার অসুস্থতা এমনকি মৃত্যুও সেই বিতর্ক থেকে তাকে মুক্তি দিল না। এটা দুঃখজনক। তার মৃত্যুটা সে কারণে কোনো সাধারণ মৃত্যু নয়, খুবই রাজনৈতিক একটি মৃত্যু। বিগত মাসখানেক ধরে তার অসুস্থতা নিয়ে যে নাটক রাষ্ট্র দ্বারা অনুষ্ঠিত হলো এবং দুঃখজনকভাবে তার নিজের দল এবং পরিবারও সেই নাটকের অংশ হলো, তা আসলে কাম্য ছিল না। যদিও সকল অনিশ্চয়তা, গুজব, চিকিৎসা, বিলম্বিত ঘোষণা সব পার করে বেগম জিয়া চলে গেলেন, বা অফিসিয়ালি তার মৃত্যু ঘোষিত হলো। বেগম জিয়ার এই মৃত্যুকে তাই কেবল বয়সজনিত মৃত্যু বলে আমরা দোয়া কামনায় শেষ করতে পারি না, কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের একটি রাজনৈতিক অধ্যায়ের শেষ হলো, আরেকটি অস্বস্তিকর অধ্যায়েরও শুরু হলো। সেটা আমাদের স্বীকার করে নিয়েই এগোতে হবে। 80-র দশকে আওয়ামী লীগ শেখ হাসিনাকে নেতা নির্বাচিত করলে বিএনপিও বাই ডিফল্ট বেগম খালেদা জিয়াকে তাদের নেতা হিসাবে সামনে আনে। কিন্তু রাজনীতিতে আগমন ছিল ইতিহাসের আকস্মিক বাঁক। তিনি রাজনীতি তৈরি করেননি, রাজনীতি তাকে তৈরি করেছিল। এই কথাটি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে যৌক্তিক। তিনি যে জায়গা থেকে শুরু করেছিলেন সেটি ছিল রাজনৈতিক শূন্যতা, একটি সামরিক শাসনাধীন রাষ্ট্রের গণতন্ত্রে ফেরার তীব্র ইচ্ছার সময়। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর রাষ্ট্রযন্ত্র যে পথে হাঁটতে শুরু করেছিল, সেই পথে একজন বেসামরিক মুখ সামরিক ছাউনিতে জন্ম নেওয়া হলেও বিএনপির জন্য খুবই অপরিহার্য ছিল। সেই প্রয়োজন পূরণ করেই
তার উত্থান ঘটেছে। এখানে তার ব্যক্তিগত সংগ্রামের চেয়ে সময়ের হিসেবটা খুব মূল্যবান। সেই অর্থে তিনি ছিলেন বাই ডিফল্ট নেতা, কিন্তু বাই ডিফল্ট দীর্ঘস্থায়ী হতো না যদি না সেটাকে রাজনৈতিক দক্ষতায় রূপ দেওয়া যেত। তিনি সেটাই করতে পেরেছেন, দক্ষতার সঙ্গে করতে পেরেছিলেন। দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে দলকে সংগঠিত করা, শাসন ব্যবস্থার ভেতরের এবং বাইরের শক্তিগুলোকে এক সুতোয় গাঁথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ বিরোধী ভোট ব্যাংককে একটি স্থায়ী ঠিকানা দেওয়া, এই কাজগুলো তিনি করেছেন ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই তথ্যটি যতটা সাংবিধানিক ততটাই সাংস্কৃতিকভাবে বিস্ফোরকও। যে সমাজ নারী নেতৃত্বকে নিয়ে দ্বিধাগ্রস্ত, সেখানে তিনি ক্ষমতার কেন্দ্রে ছিলেন দীর্ঘ সময়। ধর্মীয় গোষ্ঠীগুলোর সমর্থন তিনি পেয়েছিলেন ব্যক্তিগত ধার্মিকতার কারণে নয়, বরং রাজনৈতিক অঙ্কের কারণে। ইতিহাসে এমন উদাহরণ নতুন নয়। এখানে আদর্শ নয়, শত্রু নির্ধারণই মুখ্য ছিল। তার ক্ষেত্রেও তাই হয়েছে। একদল ধর্মীয় পোশাক পরিহিত পুরুষের মাঝখানে সবচেয়ে উঁচু চেয়ারটিতে তিনি যখন শিফন শাড়ি আর গাঢ় লিপস্টিক পরে বসতেন, রাজনৈতিক নির্দেশনা দিতেন, তখন বাংলাদেশের ধর্মীয় রাজনীতির বাস্তবতা নিঃসন্দেহে হোঁচট খেত। কিন্তু তিনি সেটা করেছেন এবং ভালোভাবেই সকল উগ্র ধর্মবাদী শক্তিকে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করার সফলতাও তিনি দেখিয়েছেন। তবে তার রাজনীতির সবচেয়ে সমালোচনাযোগ্য অধ্যায় হিসেবে আমার মনে হয়েছে তিনি মুক্তিযুদ্ধকে মহানভাবে মূল্যায়িত করেননি। যে জামায়াত নেতা ৭১ সালে বেগম খালেদা জিয়া তার ২ সন্তান নিয়ে আত্মগোপনে থাকার স্থানটি পাকিস্তানি সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিল এবং তারপর পাকিস্তানি সেনাবাহিনীরা তাকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়েছিল, সেই জামায়াতের সঙ্গেই তার স্বাধীনতা বিরোধী রাজাকারী ইতিহাস জানা সত্ত্বেও তিনি তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছেন। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ক্ষমতার স্বাদ পাইয়ে দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ প্রশ্নে তার এই অবস্থানটি ছিল সবচেয়ে বিতর্কিত অধ্যায়। তিনি সরাসরি ইতিহাসকে অস্বীকার করেছেন এমন প্রমাণ নেই, কিন্তু ইতিহাসের যে ভাষ্য জনগণ প্রতিষ্ঠিত করেছিল, মুক্তিযুদ্ধের ইতিহাসের যে ভাষ্য জনগণ মেনে নিয়েছিল, সেটিকে তিনি ঠান্ডা করে দিয়েছেন, ঝাপসা করে দিয়েছেন। শব্দচয়ন, প্রতীক, পাঠ্যপুস্তক, মন্ত্রিসভায় যুদ্ধাপরাধীদের স্থান দেওয়া, সব জায়গায় একটি নির্দিষ্ট বার্তা ছিল। এই বার্তাটি আওয়ামী লীগ বিরোধী রাজনীতির জন্য হয়তো কার্যকর ছিল, কিন্তু রাষ্ট্রের দীর্ঘমেয়াদী ঐক্যমত্যের জন্য ছিল ভয়ঙ্কর ক্ষতিকর। এখানেই তার রাজনৈতিক সাফল্য এবং ঐতিহাসিক ব্যর্থতা একসঙ্গে দাঁড়িয়ে আছে। সে কারণেই তিনি আসলে স্বাধীনতাপন্থীদের নেতা হতে পারেননি, হয়েছেন স্বাধীনতা বিরোধীদের নেতা। ৯০-এর গণ অভ্যুত্থানে তার ভূমিকা তাকে একটি আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিল। সে সময় তিনি কেবল বিরোধী নেত্রী ছিলেন না, তিনি ছিলেন স্বৈরাচার বিরোধী ঐক্যের মুখ। এই ভূমিকার জন্যই তিনি ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবেন। কিন্তু ক্ষমতায় ফেরার পর, বিশেষ করে ২০০১ সালের পর, তার রাজনীতির গতিপথ বদলে যায়। উত্তরাধিকার প্রশ্নটির সামনে আসে। তারেক রহমানকে কেন্দ্র করে যে রাজনীতি গড়ে ওঠে, সেটি গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে খাপ খায়নি। রাজনীতি ক্রমে পরিবার কেন্দ্রিক হয়ে পড়ে এবং সেখান থেকেই শুরু হয় গভীরতর সংকট, বাংলাদেশের রাজনীতির আজকের বিপর্যয়। খালেদা জিয়া চাইলে ভিন্ন পথ নিতে পারতেন। তিনি চাইলে স্বাধীনতার পক্ষের শক্তির একটি বিকল্প ধারাও তৈরি করতে পারতেন। ব্যক্তিগত আচরণে তিনি যে ধর্মীয় গোঁড়ামির কাছে আত্মসমর্পণ করেননি, একথা একটু আগেই বলেছি, সেটি তার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় তিনি বারবার ধর্মের কার্ড খেলেছেন, কারণ সেটি কাজ করত বাংলাদেশে, এখন যেরকম কাজ করছে। এখানে তিনি ব্যতিক্রম নন। বাংলাদেশের অনেক শাসকই কোনো না কোনো সময় এই কার্ড খেলেছেন। পার্থক্য ছিল মাত্রার। ২১শে আগস্টের গ্রেনেড হামলা সেই সংকটের সবচেয়ে ভয়াবহ প্রকাশ। সেদিন কেবল একটি রাজনৈতিক দল আক্রান্ত হয়নি, আক্রান্ত হয়েছিল সম্ভাব্য সহাবস্থানের ধারণা এবং বাংলাদেশের সুষ্ঠু রাজনীতির ধারা। এরপর যা এসেছে, তারেক জিয়ার বিদেশে পলায়ন, বিচার, নির্বাসন, সবই রাজনীতিকে আরো অনমনীয় করেছে। এই পর্বে খালেদা জিয়ার চেয়েও বড় হয়ে ওঠে রাষ্ট্রের অদৃশ্য শক্তিগুলো। বেগম জিয়ার রাজনীতির এই দুর্বলতাই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিরাজনীতিকরণের মাস্টার মাইন্ডের শক্তিশালী করে তুলেছিল। তারা বাজারে নিয়ে এসেছিল -2 ফর্মুলা। -2 ধারণাটি তখন কেবল তত্ত্ব ছিল না, কার্যকর প্রকল্পে পরিণত হয়েছিল। এখনো বর্তমান সেটা। তার মৃত্যুর মধ্য দিয়ে ইউনূসের -2 থিওরির একটি মাইনাস হলো প্রাকৃতিকভাবে। আরেকজনকে তো মেটিকুলাস ডিজাইনের আওতায় ফেলে নির্বাসনে রাখা হয়েছে। শেখ হাসিনা প্লাস খালেদা জিয়া ইজ ইকুয়াল টু বাংলাদেশের রাজনীতি। এই রাজনীতি এখন সম্পূর্ণভাবে ফেলে দেওয়া হলো শেখ হাসিনার কাঁধে। নির্মম সত্য হলো, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির এক অসম যুদ্ধে একা হয়ে গেলেন বেগম জিয়ার প্রয়াণে। আর সে কারণেই বেগম জিয়ার প্রয়াণে শেখ হাসিনার শোক বার্তা খুবই খুবই প্রাসঙ্গিক।
তিনি সেখানে বেগম জিয়াকে তার গণতান্ত্রিক যুদ্ধে সহযোগী হিসাবে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য। তবে বেগম জিয়ার জীবনের শেষ সময়ের চিকিৎসা নিয়েও যে বিতর্ক তৈরি হলো, তাও রাজনীতির বাইরে নয়। কিন্তু চিকিৎসা, অবজারভেশন, বিদেশে যাত্রা, সব সিদ্ধান্তই রাজনৈতিক ক্যালকুলেশনে ভরা। এখানে দায় একক কোনো পক্ষের নয়। পরিবার, দল, রাষ্ট্র সবাই নিজেদের সুবিধা মতো সিদ্ধান্ত নিয়েছে। ফলে তার মৃত্যুদিন, জানাজার সময়, ঘোষণার ভাষা সবই সন্দেহের চোখে দেখা হবে। এই সন্দেহ বাংলাদেশে দীর্ঘদিন থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুর প্রভাব সবচেয়ে বেশি পড়বে যে দলের ওপর, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি দীর্ঘদিন ধরেই নেতৃত্ব সংকটে ভুগছে। খালেদা জিয়া ছিলেন সেই প্রতীকী ঐক্যের শেষ সূত্র। তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে যে বিরুদ্ধ শক্তির মোকাবেলা করা কঠিন, তা একটি শিশুরও বোঝার কথা। এখন সেই সংকট আর ঢেকে রাখার সুযোগ থাকবে না। দলটি হয় নতুনভাবে রূপ নেবে, নয়তো প্রান্তিক হয়ে পড়বে। অন্যদিকে যে কথা একটু আগেই বলেছি, আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনার অনুপস্থিতি এই মৃত্যুকে আরো তাৎপর্যপূর্ণ করেছে। দুই নেত্রী মিলেই ছিল বাংলাদেশের রাজনীতির মূল অক্ষ, মূল সমীকরণ। এই সমীকরণ, এই অক্ষ ভেঙে যাওয়ায় রাজনীতি এখন অভিভাবকহীন হয়ে পড়েছে। এই শূন্যতায় যিনি সবচেয়ে স্বস্তিতে আছেন বলে মনে হয়, তিনি ডক্টর ইউনূস। বেগম জিয়ার মৃত্যুর পরপরই প্রধান উপদেষ্টা হিসাবে প্রোফাইল ছবি বদলানো ইতিমধ্যেই অনেকের কাছে বিস্ময়ের ব্যাপার হয়েছে। আমার কাছে হয়নি। তিনি যে বাংলাদেশকে বিরাজনীতিকরণের মাস্টার মাইন্ড এবং তার -2 একজন চলে যাওয়ায় তার যে আনন্দ হচ্ছে, তিনি সেটি আর চেপে রাখতে পারেননি। শেষ পর্যন্ত বেগম জিয়া আজ ইতিহাসের ঊর্ধ্বে চলে গেলেন। এখন তার রাজনীতি নিয়ে তর্ক হবে, মূল্যায়ন হবে, অভিযোগও থাকবে। কিন্তু একটি বিষয় অস্বীকার করা যাবে না, তিনি ছিলেন সময়ের প্রতিনিধি। তার অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতি আরো অনিশ্চিত হলো। শেখ হাসিনা জীবিত থাকা সত্ত্বেও রাজনীতির বাইরে, খালেদা জিয়া প্রয়াত, এই বাস্তবতায় -2 প্রকল্পের একটি পর্ব শেষ হলেও আরেকটি পর্ব শুরু হলো। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন উদারতার, শোকের ভাষায় সহমর্মিতা, প্রতিহিংসার বদলে রাষ্ট্রীয় বোধ। যদি এই মৃত্যু থেকে কোনো ইতিবাচক শুরু হয়, তবে সেটি হতে পারে দুই প্রধান রাজনৈতিক ধারার পারস্পরিক স্বীকৃতি, পারস্পরিক বন্ধুতা, পারস্পরিক সম্পর্ক তৈরি করা এবং বাংলাদেশের গণতন্ত্রকে মূল জায়গায় রেখে দুই প্রধান দলের গণতন্ত্রের প্রতি বিশ্বস্ততার প্রমাণ দেওয়ার সময়। শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী, এই মানসিকতায় ফেরা। কারণ এই দেশে দুই প্রধান দল ছাড়া গণতন্ত্রের ভার বহন করার মতো আর কেউ নেই। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এখানেই যে তার মৃত্যু আমাদের এই কঠিন সত্যগুলো ভাবতে বাধ্য করছে। জীবিত বাংলাদেশ বেগম জিয়াকে স্মরণ করবে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে, একজন রাজনৈতিক নেতা হিসাবে এবং সর্বোপরি একটি যুগের উজ্জ্বল মুখ হিসাবে। আমি ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ আমার সময়ের একজন নারী নেতৃত্বকে হারালো। ওপারে ভালো থাকবেন বেগম খালেদা জিয়া। খালেদার জানাজায় জয়শঙ্কর, শেরের উপর সোয়াশের কূটনীতি নয়াদিল্লির। আমরা যে মুহূর্তে এই ভিডিওটি নির্মাণ করছি কিংবা প্রচার হচ্ছে 31শে ডিসেম্বর দুপুরে, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি চলছে এবং পরে যারা দেখবেন ইতিমধ্যে জানাজা হয়ে গেছে। এই জানাজা অনুষ্ঠান বা শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা দৃষ্টি আকর্ষিত হয়েছে, যে বিদেশি অতিথিরা এই জানাজাকে কেন্দ্র করে আসছেন বাংলাদেশের এই মুহূর্তের ভ্রাতৃপ্রতিম দেশ, বন্ধুপ্রতিম সাধারণত কূটনীতিতে বলা হয়, কিন্তু পাকিস্তান ইতিমধ্যেই বলেছে যে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ, ফ্রাটার্নাল, সেই ভ্রাতৃপ্রতিম দেশের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী ইসাক দার এই জানাজায় অংশগ্রহণ করেছেন বা করছেন বা আসছেন। এবং ভুটান, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রীরা, বিদেশ মন্ত্রীরা আসছেন বা এসেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে যোগ দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের সংবাদ মাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি শুরুতেই শিরোনামে বললাম যে শেরের উপর সোয়াশের কূটনীতি। এই শের, মন, কেজি, এখন আমরা কেজির যুগে আছি। শের, মন জিনিসটা আমরা দেখেছি, আমাদের প্রজন্ম হয়তো শেষ দেখেছে। আমরা খুব ছোটবেলায় তখন ওজনের একক হিসেবে ছিল শের। তখন আমরা শুনতাম এবং এখনো মুরব্বীরা বলেন যে কেউ যদি কারো থেকে একটু বড় হয় বলে যে শেরের উপর সোয়াশের। বর্তমান বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে, যে বাংলাদেশের ইউনূস সরকার, ইউনূসের প্রধান পৃষ্ঠপোষক জামাত, এনসিপি,
তাদের মধ্যে চরম তুমুল ভারত বিরোধিতা বিদ্যমান। আর এই ভারত বিরোধিতাকে ভেঙে চুরমার করে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন। আমি এটিকেই বলছি যে শেরের উপর সোয়াশের কূটনীতি। ইউনূস কি কূটনীতি করবেন? ভারতের বিদেশ মন্ত্রক, ভারত সরকার তার থেকে বড় কূটনীতি করলেন বিশেষ করে খালেদা জিয়ার শেষ বিদায়ে জানাজায় ভারতের একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধির অংশগ্রহণ, বিদেশ মন্ত্রকের মন্ত্রীর অংশগ্রহণ, ভারতের পঞ্চ পাণ্ডবের একজনের অংশগ্রহণ। এটিকে নিঃসন্দেহে আমি শেরের উপর সোয়াশের কূটনীতি হিসেবেই দেখছি। এই মুহূর্তে বাংলাদেশ ভোটমুখী, আর এই ভোটমুখী বাংলাদেশে জয়শঙ্করের এই আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমি তো এক বাক্যে বলেছি যে এটা শেরের উপর সোয়াশের কূটনীতি। সাম্প্রতিক বাংলাদেশে যেভাবে হিন্দু হত্যা তথা সংখ্যালঘু নির্যাতন চলছে, বিশেষ করে সাম্প্রদায়িক শক্তির নেতৃত্বে, এর পেছনে যে পাকিস্তান এবং চীনের উস্কানি রয়েছে তা বুঝতে খুব বেশি সময় লাগেনি ভারতের সাউথ ব্লকের। এবং এই আবহে তৈরি হয়েছে ইনকিলাব মঞ্চের মতো ভারত বিরোধী সংগঠনও। আর তাই আপাতত সাবধানী হয়েও বিএনপির দিকে সামান্য ঝুঁকে থাকছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে জয়শঙ্করের বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দেশে ফেরা হয়ে গেছে, তার প্রায় এক সপ্তাহ হতে চলল। 25 তারিখ তিনি দেশে ফেরেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে কদিন আগে বলতে শোনা গিয়েছিল যে